हरि ओम नमस्ते। संस्कृत पाठे सर्वेषां कृते स्वागतम। द्वादश श्रेणी प्रिय भाई बोनेरा आजकेर এই ভিডিওটিতে আজকে আমি তোমাদের সাহিত্যের যে ইতিহাস সেই সাহিত্যের ইতিহাসের হচ্ছে পার্ট 2 দিতে চলেছি। তো সবাই খুব ভালো করে মনোযোগের সাথে শ্রবণ করো, আশা করছি বুঝতে অসুবিধা হবে না। তো তোমাদেরকেও বলি যে পাঠস্য আরম্ভে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ হরি ওম। পাঠস্য আরম্ভে সর্বে মিলিত্বা একা প্রার্থনা প্রার্থয়ামহ। কিম প্রার্থয়ামহ? একা প্রার্থনা। माम अनुसरन्तु सर्वे अहम यद यद वदामि तत् अनुसरन्तु। अस्तु वा? ओम उच्चै उच्चै ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। एकत्रे वदामः धन्यवादः। पश्यन्तु सर्वे डिजिटल बोर्डे किम् अस्ति। प्रिय भाई बोनेरा, द्वादश श्रेणीर प्रिय भाई बोनेरा যারা আমাকে এই মুহূর্তে বিভিন্ন জায়গা হতে দেখছো, এই ভিডিওটির মাধ্যমে দেখছো, আমি তোমাদের বলতে চাই যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে যেই 5টি বট কোশ্চেন আমি দেখিয়ে দিয়েছি, আমি 100% বলছি। হ্যাঁ, কথাটা একবারে সেভ করে নিতে পারো যে 100% বলছি। এই 5টির মধ্যে 2025 সালে উচ্চ মাধ্যমিকে তোমরা সংস্কৃত বিষয়ে কমন পেতে চলেছো। আমি যেই 5টা বট কোশ্চেন সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে দেখাচ্ছি, তোমাদেরও বলছি, ঠিক আছে? তোমাদেরও বলছি মোটামুটি সবে তোমরা কমন পাবে, ঠিক আছে? আমার বলা কথা, ঠিক আছে? সবে যেই প্রশ্নগুলো দেখিয়েছি, যেমন করে পড়িয়েছি, আশা করছি একটাও এদিক ওদিক হবে না। কিন্তু কোশ্চেনে কমন পাইলে কি হবে? অনেকে তোমরা লিখতেও পারবে না। কোশ্চেনটা দেখে তোমাদের হাসবে, বলবে হরি ওম। কোশ্চেনটা দেখেই বলবে হরি ওম। এই কথাটা মনে পড়বে। কেন মনে পড়বে বলো তো? যেহেতু আমি পড়ার আগে কি বলি? সবসময় হরি ওম বলি না? ঠিক আছে? সেই জন্য দেখবে যে বাড়ি এসে যখন পরীক্ষার শেষে বাড়ি আসবে, খাতার সাথে মিলাবে যাদের কাছে নোট আছে যে আমার কথাগুলো হয় কিনা। আমি এমনি এমনি কোনো কথা বলি না, ঠিক আছে? আশা করছি 2025 সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায়, ঠিক আছে, আমার দেওয়া সাজেশন বা আমার দেওয়া যেই নোটগুলো দিয়েছি আমি তোমাদের, ওগুলো হচ্ছে হুবহু পড়বে, হুবহু কমন আসবে, এতটুক বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে? তো সেই রকমই একটি প্রশ্ন যার নাম হচ্ছে চরক সংহিতা। চরক সংহিতা সম্পর্কে আলোচনা করো, মনে রাখবে চরক সংহিতা, ঠিক আছে? চরক সংহিতা। এবারে এই যে কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, আচ্ছা চরক সংহিতা নোট কি দেওয়া হয়েছে তোমাদের? দেওয়া হয়েছে? হ্যাঁ, উচ্চই দেওয়া হয়নি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পেয়ে যাবে। তো আজকে এখন প্রথমে বোঝো হ্যাঁ কি দেওয়া আছে। এবারে দেখো, যে শাস্ত্র পাঠ করলে আয়ু সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়, সেই শাস্ত্রকে আয়ুর্বেদ শাস্ত্র বলা হয়। তাহলে যে শাস্ত্র পাঠ করলে কি সম্পর্কে জানা যায়? আমরা কি সম্পর্কে জানতে পারি? আয়ু, ঠিক আছে? আয়ু জানো তো কি? আয়ু জানো? ঠিক আছে, আয়ু সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়, সেই শাস্ত্রকে আয়ুর্বেদ শাস্ত্র বলে। ভারতবর্ষে আয়ুর্বেদের বীজ বৈদিক সাহিত্যে উত্তপ্ত হয়েছিল। তাহলে দেখো, ভারতবর্ষে আয়ুর্বেদের যে বীজ, আয়ুর্বেদের যে উৎপন্ন, আয়ুর্বেদের যে সৃষ্টি, সেটা কোন সাহিত্যে? দেখো, বৈদিক সাহিত্যে। যে সময় বেদ ছিল, ঠিক আছে, বেদের উৎপত্তি, ঠিক সেই সময়ে কিন্তু আয়ুর্বেদের উৎপত্তিও হয়েছিল। তারপরে দেখো, আয়ুর্বেদ শাস্ত্রের অন্যতম প্রধান গ্রন্থ, তার নাম হচ্ছে চরক সংহিতা। আয়ুর্বেদ শাস্ত্রের অন্যতম প্রধান গ্রন্থের নাম কি বলতো? চরক সংহিতা। তবে বর্তমানে চরক সংহিতা গ্রন্থটি যে আকারে পাওয়া যায়, মানে বর্তমানে আমরা যে আকারে চরক সংহিতা গ্রন্থটিকে পাচ্ছি, ঠিক আছে, তার প্রকৃত রচয়িতা হলেন মহর্ষি আত্রেয়ের বা আত্রেয়র শিষ্য অগ্নিবেশ। আত্রেয়ের শিষ্য কে বলতো? অগ্নিবেশ। বর্তমানে যেই চরক সংহিতা আমরা পাচ্ছি সেটি কার রচিত? আত্রেয়ের যে একজন শিষ্য ছিলেন মহর্ষি
অগ্নিবেশের রচিত। অথর্ববেদের পরবর্তী সময় থেকে উপনিষদ যুগের শেষ পর্যন্ত অগ্নিবেশ তন্ত্রই আয়ুর্বেদ শাস্ত্র শিক্ষার প্রধানতম গ্রন্থ ছিল বা প্রধান গ্রন্থ ছিল। তাহলে দেখো এখানে বলা হচ্ছে অথর্ববেদের পরবর্তী সময় মানে অথর্ববেদের পর থেকে, ঠিক আছে, আর উপনিষদ যুগের শেষ পর্যন্ত, উপনিষদ যুগের শেষ পর্যন্ত কি ছিল? অগ্নিবেশ তন্ত্রই আয়ুর্বেদ শাস্ত্রের বা আয়ুর্বেদ শাস্ত্র শিক্ষার প্রধান গ্রন্থ ছিল। মানে চরক সংহিতার আগে আমরা কোন গ্রন্থটিকে পেয়েছিলাম বা কোন গ্রন্থটি ছিল বলতো? অগ্নিবেশ তন্ত্র। বোঝার চেষ্টা করো, ঠিক আছে, কোন গ্রন্থটি ছিল? অগ্নিবেশ তন্ত্র। সময়ের গ্রাসে বা দীর্ঘদিন সঠিক চর্চার অভাবে জীবের অকাল মৃত্যু জোড়া ও ব্যাধির বারবারান্ত দেখে অহিপতি ভগবান শেষনাগ চরক রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে প্রায় নষ্ট হয়ে যাওয়া অগ্নিবেশ তন্ত্র গ্রন্থটির সংস্কার করেন। তাহলে দেখো ওখানে কি হয়েছে, যে এক সময় অগ্নিবেশ তন্ত্র যে গ্রন্থটি ছিল সেই গ্রন্থটি কি হয়েছিল, যে সেটা হচ্ছে মানে সঠিক চর্চার অভাবে কি হয়েছিল, সেটা হচ্ছে মানে বিনষ্ট হয়ে নষ্ট হয়ে গেছিল, মানে সেটা আর চর্চা হয় না। তারপর কি ছিল, যে অহিপতি ভগবান শেষনাগ কি করেছিলেন, যে এই পৃথিবীতে চরক রূপে অবতীর্ণ হয়েছিলেন, মানে চরক রূপে কি করেছিলেন? চরক অবতারে অবতীর্ণ হয়ে কি করেছিলেন? অগ্নিবেশ তন্ত্র গ্রন্থটিকে সংস্কার করেছিলেন। মানে যে আগের যে অগ্নিবেশ তন্ত্র গ্রন্থটি ছিল, যেটা কি হয়েছে, বিলুপ্ত হয়েছিল বা নষ্ট হয়েছিল, সেটাকে পুনরায় কি করেছিলেন? আবার সংস্কার করেছিলেন, সেটাকেই নতুনভাবে কি করেছিলেন? রচনা করেছিলেন, যার নাম হয়েছে, দেখো চরকের নাম অনুসারেই সেই গ্রন্থটির নাম হয়েছে কি বলতো? চরক সংহিতা। তাহলে চরক সংহিতা কিভাবে পাওয়া গেছে বোঝা গেল, যে চরক সংহিতা কিন্তু একসময় কি ছিল, যে অগ্নিবেশ তন্ত্র যে গ্রন্থটি সেটা কিন্তু প্রধান ছিল, কিন্তু সেই গ্রন্থটি দীর্ঘদিন ধরে বা সঠিক চর্চার অভাবে যখন কি হলো, নষ্ট হয়ে গেল, বিলুপ্তি ঘটলো, বিনষ্ট হলো, তখন কি হলো, তখন হচ্ছে অহিপতি ভগবান শেষনাগ চরক রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে সেই অগ্নিবেশ তন্ত্র গ্রন্থটিকে পুনরায় সংস্কার করলেন। কি করলেন? পুনরায় সংস্কার করলেন। এবারে মহর্ষি চরক সংস্কার করেছিলেন বলেই তার নাম অনুসারে গ্রন্থটির নাম কি দিয়েছে বলতো? চরক সংহিতা। চরক কিন্তু একজন ব্যক্তির নাম। তারপরে দেখো পণ্ডিতবর্গ অনুমান করেন যে চরক সংহিতা গ্রন্থটি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির দ্বারা রচিত নয়। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? চরক সংহিতা গ্রন্থটি কোনো একজন ব্যক্তির দ্বারা রচিত নয়। ঠিক আছে, তারপরে দেখো কারণ চরক সংহিতার শেষে উল্লেখ করা হয়েছে গ্রন্থটি অগ্নিবেশ দ্বারা রচিত। চরক সংহিতা যে গ্রন্থটি সেটি কার দ্বারা রচিত? অগ্নিবেশের দ্বারা রচিত। চরকের দ্বারা প্রতি সংস্কৃত, মানে সেই অগ্নিবেশ তন্ত্র গ্রন্থটিকে আবার চরক কি করেছিলেন? পুনরায় সংস্কার করেছিলেন, এবং সেই গ্রন্থটি মহর্ষি দীরবলের দ্বারা পরিপূরিত। তাহলে দেখছো যে একটি মাত্র গ্রন্থ কতজন লেখক, ঠিক আছে, মানে প্রথমে বিলুপ্ত হয়ে গেছে, অন্যজন এসে সেটাকে কি করেছে? সংস্কার করেছেন। তারপরে অন্যজন এসে আবার কি করেছেন? সেটাকে পরিপূরক করেছেন, মানে পূর্ণতা অন্যজন এসে দিয়েছেন। তারপরে দেখো পরে কি আছে, এবারে দেওয়া আছে গ্রন্থ বিষয়ে আলোচনা। এবার চরক সংহিতা গ্রন্থটি 8টি স্থানে বিভক্ত। তাহলে চরক সংহিতা যে গ্রন্থটি, এটি কয়টি স্থান বলতো? 8টি স্থান। কয়টি স্থান? 8টি স্থান। অনেকে গালে হাত দিয়ে শুনছো, অনেকে শুয়ে শুনছো। মাস্তু উত্তমম তিষ্ঠতু। তাহলে চরক সংহিতা গ্রন্থটি কয়টি স্থান? 8টি স্থান। 1 নম্বর হচ্ছে সূত্র স্থান, 2 নম্বর হচ্ছে নিদান স্থান, তারপরে 3 নম্বর হচ্ছে বিমান স্থান, 4 নম্বর হচ্ছে শারীর স্থান, তারপর হচ্ছে ইন্দ্রিয় স্থান, চিকিৎসা স্থান, কল্প স্থান, সিদ্ধি স্থান। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে? প্রতিটি স্থান কয়েকটি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি স্থান আবার কি? কয়েকটি অধ্যায়ে বিভক্ত। মোট অধ্যায় সংখ্যা হচ্ছে 120টি। তাহলে মোট অধ্যায় সংখ্যা কত বলতো? 120টি। আমাকে দেখে হাসি পাচ্ছে না? হ্যাঁ, হাসি পাচ্ছে, হাসো। সূত্রস্থান দেখো, পছন্দ সূত্রস্থানে কি বলা আছে? এই যে সূত্রস্থানে আয়ুর্বেদের লক্ষণ, প্রয়োজন, শারীরিক ও মানসিক ব্যাধির উৎপত্তির কি করা হয়েছে? আলোচিত হয়েছে। তাহলে এই সম্বন্ধে কিন্তু তোমাদের লিখতে হবে। যদি চরক সংহিতা আসে তাহলে কিন্তু এই পাঠগুলো তোমাদের লিখতে হবে, যে কোন স্থানে কিসের বিবরণ দেওয়া হয়েছে। তাহলে দেখো সূত্রস্থানে কি পাচ্ছি? সূত্রস্থানে আয়ুর্বেদের লক্ষণ, মানে আয়ুর্বেদের যে একটা কি থাকে? লক্ষণ থাকে।
তারপরে প্রয়োজন, শারীরিক ও মানসিক ব্যাধির উৎপত্তির বিবরণ আলোচিত হয়েছে। 2 নম্বর দেখো তো কি দেওয়া আছে, নিদান স্থান। নিদান স্থানে কি দেওয়া আছে, নিদান স্থানে বিভিন্ন ব্যাধির পার্থক্য পর্যায় এবং ব্যাধির লক্ষণ বর্ণিত হয়েছে। বিমান স্থান, বিমান স্থানে কি দেওয়া আছে, যে বিমান স্থানে কটু অলমাদি রসের কার্যকারিতা বিভিন্ন রোগের মূলে তাদের ভূমিকার কথা বলা হয়েছে। বিমান স্থানে কটু অলমাদি রসের, ঠিক আছে, এগুলোর কি যে কার্যকারিতা বা বিভিন্ন রোগের মূলে তাদের ভূমিকার কথা বলা হয়েছে। কটু বলতে এই যে অনেক সময় কি হয় না, কটু বলতে অ্যাকচুয়ালি ঝাল টাইপের বলা হয়, ঝাল খাওয়ার ভাষায় যদি কটুকে বলা হয় তাহলে ঝাল বলা হয়, ঠিক আছে। এই যে কটু বা অলমতা, ঠিক আছে, এগুলো কি হয়, এগুলো কিভাবে শরীরে গিয়ে ক্ষতি করে এবং বিভিন্ন রোগের মূলে তাদের কি ভূমিকা আছে, কি কি ক্ষতি করবে, ঠিক আছে, সেই সব বিষয়ে আলোচিত হয়েছে বিমান স্থানে। তারপরে দেখো শারীর স্থান। শারীর স্থানে কি আছে, শারীর স্থানের মূল আলোচ্য বিষয় হচ্ছে ধাতুভেদে পুরুষের ভেদ। ধাতুভেদে পুরুষের ভেদ, শরীরের গঠন অনুযায়ী রোগের পার্থক্য নির্ণয়। তারপরে আরো দেওয়া আছে 5 নম্বর ইন্দ্রিয় স্থান। ইন্দ্রিয় স্থানে রোগের উৎপত্তিতে বিভিন্ন ইন্দ্রিয়ের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবারে দেখো তারপরে কি দেওয়া আছে, এবারে দেওয়া আছে হচ্ছে চিকিৎসা স্থান। চিকিৎসা স্থানে কি দেওয়া আছে, যে সংহিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসা স্থান। চিকিৎসা স্থানে বিভিন্ন রোগের কারণ এবং তার নিরাময়ের উপায় আলোচিত হয়েছে। কল্পস্থান, 7 নম্বর স্থান কল্পস্থান। কল্পস্থানে দ্রব্যগুণ বিচার করে বিভিন্ন গাছগাছালা থেকে ওষুধ প্রস্তুতির বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে। মানে এই যে কল্পস্থান, এখানে কি যে দ্রব্যগুণ বিচার করে বিভিন্ন গাছগাছালা থেকে ওষুধ প্রস্তুতির বিবরণ, মানে কোন গাছ থেকে, ঠিক আছে, কি রকমের ঔষধ তৈরি করতে হবে, ঠিক আছে, কোনটা কোন কাজে লাগবে এই বিষয়ে, সেটা হচ্ছে কল্পস্থান, ওষুধের যে বিবরণ। তারপর হচ্ছে 8 নম্বর কি আছে, সিদ্ধিস্থান। সিদ্ধিস্থানে বিভিন্ন রোগ থেকে দ্রুত নিরাময়ের উপায়, ঔষধ সেবনের পদ্ধতি আলোচিত করা হয়েছে। তারপরে হচ্ছে রোগমুক্ত সুস্থ জীবন লাভের উপায় চরক সংহিতায় আলোচিত করা হয়েছে। চরক সংহিতার কয়েকজন উল্লেখযোগ্য টিকাকারের নাম হচ্ছেন চক্রপাণি দত্ত, শিবদাস, গঙ্গাধর, ঈশ্বর সেন প্রভৃতি। এটা মনে রাখতে হবে, শর্ট কোশ্চেনেও কাজে লাগে, যে চরক সংহিতার কয়েকজন বা 2 জন টিকাকারের নাম লেখো, তখন লিখতে হবে কিন্তু চক্রপাণি দত্ত, শিব সেন, গঙ্গাধর, ঠিক আছে, এইসব নাম কিন্তু তখন প্রয়োজন হবে। চক্রপাণি দত্ত, শিবদাস, গঙ্গাধর, ঈশ্বর সেন, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের চরক সংহিতা। তাহলে চরক সংহিতা যখন তোমরা চরক সংহিতা লিখবে বা যদি পরীক্ষায় আসে লিখতে, তাহলে হচ্ছে কি লিখতে হবে, চরক সংহিতার প্রথমে উৎস দিতে হবে, ঠিক আছে, কোথা থেকে আসলো, অগ্নিবেশতন্ত্র গ্রন্থ থেকে। তারপরে হচ্ছে চরক সংহিতার কয়টি স্থান, ঠিক আছে, তারপরে গ্রন্থটির বিষয়ে তোমাদের আলোচনা করা বা আলোচিত হয়েছে সেই সম্পর্কে তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। তো এবারে পরে কি দেওয়া আছে, এবারে সুশ্রুত সংহিতা, ঠিক আছে, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, এই দুটি প্রশ্নের মধ্যে আমি আশা করছি যদি বৈজ্ঞানিক সাহিত্য থেকে দেয় বা বিজ্ঞান সাহিত্য থেকে, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, তাহলে কিন্তু এই দুটির মধ্যে দিতে পারে, ঠিক আছে। এবারে সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো, কি দেওয়া আছে দেখো। ভারতীয় চিকিৎসাবিদ্যার ইতিহাসে সুশ্রুত সংহিতার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো শল্য চিকিৎসায় ভারতীয় চিকিৎসকগণ যে বিরাট উন্নতি সাধন করেছিলেন, এই গ্রন্থটি তার সাক্ষ্য বহন করেছে। সুশ্রুত সংহিতার মূল গ্রন্থটি ধন্বন্তরীর রচনা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সুশ্রুত সংহিতার মূল যে গ্রন্থটি সেটি কার রচনা, ধন্বন্তরীর রচনা। মনে করা হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, মনে করা হয় কিন্তু এটা আনুমানিক, ঠিক আছে, মনে করা হয় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সুশ্রুত গ্রন্থটিকে এক নতুন রূপ দেন এবং তার পর থেকেই এই সংহিতাটি তার নামে প্রচলিত হয়েছে। মানে সুশ্রুত কি করেছিলেন, গ্রন্থটি রচনা করেছিলেন বলে সেটার নাম কি হয়েছে, সুশ্রুত সংহিতা। এর আগের কি ছিল, এর আগের কি বললাম বলতো, চরক, ঠিক আছে, গ্রন্থটিকে কি সংস্কার করেছিলেন বলে তার নাম কি হয়েছিল, চরক সংহিতা। এগুলো নামানুসারে, ঠিক আছে, নামানুসারে বলা হয় বা নাম অনুসারে। তারপরে দেখো সুশ্রুত সংহিতা প্রথমত 2টি তন্ত্রে বিভক্ত। তাহলে সুশ্রুত সংহিতা যে গ্রন্থটি, এটির কয়টি তন্ত্র, 2টি তন্ত্র, মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনেও আসে, পূর্বতন্ত্র এবং উত্তরতন্ত্র, ঠিক আছে, পূর্বতন্ত্র এবং উত্তরতন্ত্র। এবারে হচ্ছে সংহিতায় মোট অধ্যায় সংখ্যা 186টি। তাহলে দেখো সংহিতায় মোট অধ্যায় সংখ্যা কয়টি বলতো, 186টি। তারপরে দেখো
এবারে কি দেওয়া আছে, এই চিকিৎসা গ্রন্থটিতে মোট 1120টি রোগের কথা আলোচনা আছে বা আছে, ঠিক আছে। কতগুলি রোগের কথা উল্লেখ করা হয়েছে, 1120টি। তারপরে দেখো, যাই হোক, পূর্বতন্ত্রে 5টি স্থান আছে, এই স্থানগুলিতে মোট অধ্যায় সংখ্যা 120টি। আমরা নিম্নলিখিত ভাবে স্থানগুলিতে আলোচিত বিষয়গুলির একটি সংক্ষিপ্ত পরিচয় দিতে পারি। তাহলে দেখো, এখানে কি বলা হচ্ছে যে সুশ্রুত সংহিতা দুটি তন্ত্রে বিভক্ত, একটি তন্ত্রের নাম হচ্ছে পূর্বতন্ত্র, আরেকটি তন্ত্রের নাম কি, হ্যাঁ, উত্তরতন্ত্র, ঠিক আছে। এবারে হচ্ছে সংহিতায় মোট অধ্যায় সংখ্যা কয়টি আছে, মানে সুশ্রুত সংহিতায় মোট অধ্যায় সংখ্যা হচ্ছে 186টি। এবারে মনে রাখতে হবে, এই যে চিকিৎসা গ্রন্থটিতে, মানে সুশ্রুত সংহিতা চিকিৎসা গ্রন্থটিতে মোট 1120টি রোগের উল্লেখ করা আছে। কয়টি উল্লেখ করা আছে, 1120টি। এবারে এখানে যাই হোক, পূর্বতন্ত্রে, এখানে যে পূর্বতন্ত্র আছে, সেই পূর্বতন্ত্রে আবার কয়টি স্থান আছে বলতো, 5টি স্থান আছে। পূর্বতন্ত্র সুশ্রুত সংহিতা দুটি তন্ত্র, পূর্বতন্ত্র, উত্তরতন্ত্র। পূর্বতন্ত্রে আবার 5টি স্থান আছে। সেই স্থানগুলিতে কি আলোচনা, সেই স্থানগুলিতে মোট আবার অধ্যায় সংখ্যা কত, 120টি। সেই 5টি যে স্থান, সেই 5টি স্থানে আবার অধ্যায় সংখ্যা কত, 120টি। আমরা নিম্নলিখিত ভাবে বা যে পূর্বতন্ত্রের 5টি স্থানে কি আলোচনা করা হয়েছে তা সংক্ষেপে উল্লেখ করা যেতে পারে। কি দেওয়া আছে দেখি, এবারে কি দেওয়া আছে দেখো, এবারে দেওয়া আছে যে সূত্র স্থান, এখানেও সূত্র স্থান আছে। কি স্থান, সূত্র স্থান। এই স্থানে 46টি অধ্যায় আছে। এখানে শল্য চিকিৎসা বিষয়ক শব্দাবলীর অর্থ এবং ভেষজের শ্রেণীবিভাগ আছে। তারপরে দেওয়া আছে নিদান স্থান। এই যে নিদান স্থান, এখানে কি দেওয়া আছে, এই স্থানে 16টি অধ্যায় আছে। তাহলে নিদান স্থানে কয়টি অধ্যায় বলতো, 16টি অধ্যায়। এবারে এই অধ্যায়গুলিতে রোগের কারণ ও লক্ষণ বর্ণনা করা হয়েছে, মানে রোগের বিভিন্ন রোগের যে কারণ আর লক্ষণ, রোগের কিন্তু কারণ আছে আর লক্ষণ আছে, ঠিক আছে। রোগের বিভিন্ন লক্ষণ থাকে। কিন্তু প্রাথমিকভাবে কোনো চিকিৎসায় যখন আমরা যাই, ডাক্তারকে দেখাতে যাই, যেই সমস্যা নিয়ে যাই, ঠিক আছে, যেমন গ্যাস যদি হয়, গ্যাসটা সাধারণ একটা সবাই জানো, ঠিক আছে। এবার যখন ডাক্তারের কাছে যাই, তখন কিন্তু জিজ্ঞাসা করি কি কি হয়, ঠিক আছে। আর গ্যাস হলে কি হয় তোমরা তো জানোই, ঠিক আছে। তখন কি ট্রিটমেন্ট করতে হবে, কি চেক আপ করতে হবে, তখন কিন্তু ডাক্তারবাবু ভালো করে বলে দেন, ঠিক আছে। রোগের লক্ষণ আগে জানবে, মানে তোমার মধ্যে কি কি হচ্ছে, সেই অনুযায়ী ডাক্তারবাবু কি করবেন, পরামর্শ দেন। তো ঠিক সেরূপ এখানেও ওরকম করে দেওয়া আছে, রোগের কারণ ও লক্ষণ এই যে তোমাদের নিদান স্থানে উল্লেখ করা আছে। তারপরে দেখো, এটা হচ্ছে শারীর স্থান হবে, হ্যাঁ। এই স্থানে 10টি অধ্যায় আছে। এই স্থানে কয়টি অধ্যায় আছে, 10টি অধ্যায় আছে। এই স্থানে মানব দেহের বিবরণ এবং গুণতত্ত্ব হবে, হ্যাঁ, এটা গুণতত্ত্ব বর্ণনা করা হয়েছে। মানব দেহের বিবরণ মানে মানুষের দেহের যে বিবরণ, পুরো দেহটা, ঠিক আছে। এই যে পুরো দেহটার বিবরণ দেওয়া আছে তোমাদের হচ্ছে শারীর স্থান। আর শারীর স্থান মানে জানোই যে মানব দেহের গঠনকে বোঝানো হচ্ছে। তারপরে দেখো কল্পস্থান, এবারে কি দেওয়া আছে, তার আরেকটি দেওয়া আছে চিকিৎসা স্থান। এই স্থানে 40টি অধ্যায় আছে। তাহলে চিকিৎসা স্থানে কয়টি অধ্যায় আছে, 40টি অধ্যায় আছে। এই স্থানে বিভিন্ন রোগের চিকিৎসার বিবরণ দেওয়া আছে। চিকিৎসা স্থানে রোগের বিভিন্ন রোগের কি দেওয়া আছে, বিবরণ দেওয়া আছে। এবারে হচ্ছে আরেকটি স্থানের নাম হচ্ছে 5 নম্বর স্থানের নাম যে কল্পস্থান। এই স্থানে 8টি অধ্যায় আছে। এখানে বিভিন্ন বিষয় এবং তাদের প্রতিক্রিয়া এবং চিকিৎসা ব্যবস্থার বিবরণ দেওয়া হয়েছে। কি দেওয়া আছে, চিকিৎসা ব্যবস্থার বিবরণ দেওয়া হয়েছে। তারপরে দেখো নিচে কি দেওয়া আছে, উত্তরতন্ত্রে আছে 66টি অধ্যায়। 66টি অধ্যায়। উত্তরতন্ত্রে কয়টি অধ্যায় আছে, 66টি অধ্যায় আছে। তারপরে দেখো শল্য চিকিৎসার 8টি প্রক্রিয়ার কথা এই তন্ত্র থেকে জানা যায়। মানে এই যে উত্তরতন্ত্রে, ঠিক আছে, উত্তরতন্ত্রে 66টি অধ্যায় আছে। শল্য চিকিৎসার 8টি প্রক্রিয়ার কথা এই তন্ত্র থেকে জানা যায়। মানে উত্তরতন্ত্র থেকে কি জানতে পারি, যে সুশ্রুত সংহিতার কি আছে, যে উত্তরতন্ত্রে, ঠিক আছে, 8টি প্রক্রিয়া আছে। কয়টি প্রক্রিয়া আছে, 8টি। সেই প্রক্রিয়াগুলি দেওয়া আছে, ভালো করে দেখো। ছেদন, ছেদন বলতে কেটে বাদ দেওয়া। একটি প্রক্রিয়ার নাম কি, ছেদন। ছেদন বলতে কি বোঝাচ্ছে, কেটে বাদ দেওয়া। এবার হচ্ছে ভেদন, ভেদন বলতে কি দেওয়া আছে, চিরে দেওয়া। লেখন, লেখন বলতে চেচে ফেলা, ঠিক আছে, চেচে ফেলা। তারপরে দেখো আহরণ, আহরণ বলতে কি দেওয়া আছে, কোন স্থান থেকে পরীক্ষার জন্য রসাদি নিষ্কাশন, ঠিক আছে। কোন স্থান থেকে পরীক্ষার জন্য কি অনেক সময় কি বের করে, রস বের করে, ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে, আহরণ বলা হচ্ছে। তারপরে ভেদন, ঠিক আছে, ভেদন বলতে ছিদ্র করা। ভেদন বলতে কি করা, ছিদ্র করা। এষণ, এষণ বলতে সাইনাস ইত্যাদি ক্ষেত্রে কি আছে, অসুখটার, ঠিক আছে, অসুখটার কি গুরুত্ব, স্থান, আকার ইত্যাদি সম্বন্ধে অনুসন্ধান। মানে যেই রোগটা হয়েছে, ঠিক আছে, সেই রোগের কি
কি দেওয়া আছে, যে গুরুত্ব, স্থান, আকার, মানে কত বড় আকার, ঠিক আছে, বা কত বড় সমস্যা, এইসব বিষয়ে অনুসন্ধান। তারপরে দেখো শ্রাবণ, শ্রাবণ বলতে কি বলতো, রক্ত, জমা রক্ত বার করে দেওয়া। এবারে শেষে হচ্ছে কি শিবন, শিবন বলতে সেলাই করা। তাহলে দেখো উত্তরতন্ত্রে আবার 66টি অধ্যায়, সেই অধ্যায়ে আবার কয়টি প্রক্রিয়ার কথা জানা যায়, 8টি প্রক্রিয়ার কথা জানা যায়। সেই প্রক্রিয়াগুলি হচ্ছে ছেদন, ভেদন, লেখন, আহরণ, তারপরে হচ্ছে ভেদন, এষণ, তারপরে কি আছে শ্রাবণ এবং শিবন, ঠিক আছে। এই যে প্রক্রিয়া, এগুলি আলোচনা করা হয়েছে। তাহলে দেখো যে এই যে শল্য চিকিৎসা, যেটা হচ্ছে আয়ুর্বেদ, ঠিক আছে, আয়ুর্বেদ তাহলে কত আগে ছিল, কতদিনের গ্রন্থ ছিল। তাহলে সেই চিকিৎসা গ্রন্থগুলি থেকে বর্তমানে বিভিন্ন চিকিৎসা কিন্তু বর্তমানে কি করা হচ্ছে, অনুসরণ করা হচ্ছে। তোমরা যে এখন ভাবছো যে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি নতুন নতুন হচ্ছে, তা নয়। আগে কি ছিল, আয়ুর্বেদে এসবের উল্লেখ ছিল, আয়ুর্বেদে সব কিছুর উল্লেখ ছিল, কিন্তু বর্তমানে কি করছে, সব কিছু একটু মডিফাই করছে, একটু ভালো করে করছে, তাই না? কিন্তু নতুন যে এটা নয় কিন্তু। তাহলে এই যে বেদের, বৈদিক সাহিত্য বা বেদ সময়ে বা উপনিষদ যে সময়ে ছিল, সেই সময়ে এই গ্রন্থগুলির উল্লেখ পাওয়া যায়। তাহলে আজ থেকে কত বছর আগে, কত যুগ আগে। তাহলে আর এখন আমরা নতুন কোন চিকিৎসা পদ্ধতিতে চালনা হচ্ছি, তাই না? আর এখন কিন্তু চর্চার অভাবে এখনো আয়ুর্বেদের ঔষধ পাওয়া যায়, ঠিক আছে, আয়ুর্বেদের এখনো কি পাওয়া যায়, ঔষধ পাওয়া যায়, কিন্তু সেগুলো এখন কি হয়েছে, ডুবে গেছে। কেন? সেগুলো নাকি কাজ করে না, ঠিক আছে। আর সেই বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা, সেই চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, বিভিন্ন যে আয়ুর্বেদের গ্রন্থগুলো আছে, সেগুলো থেকে অনুসরণ করা। তো আজকে এ পর্যন্তই, ঠিক আছে। পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ, কিম বদামহ, গীতম ইব বদামহ, আনন্দেন বদামহ, সুখেন বদামহ, কিম বদামহ, পুনঃমিলনঃ, উচ্চৈ উচ্চৈ পুনঃমিলনঃ, ধন্যবাদঃ, উচ্চৈ ধন্যবাদঃ।